أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما। আমরা সর্বপ্রথম এক ধারা থেকে 13 ধারা পর্যন্ত রিভিশন করব, তারপর নতুন ধারা ইনশাআল্লাহ শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সালের 63 নং আইন। মাদকদ্রব্য আইন 2018 সালের 63 নং আইন সংশোধন হয় 2020 সালে। 18 সালে এই আইন সৃষ্টি হওয়ার পর একবার সংশোধন হয়, সংশোধন 2020 সাল। যখন 2020 সালে সংশোধন হয় তখন ছিল 26 নং আইন। সংজ্ঞা, ধারা 2 পড়বো আমরা সংজ্ঞা। এক ধারায় বলা হয়েছে এই আইন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 নামে অভিহিত হবে এবং 2018 সালের 27 ডিসেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন কার্যকর হবে। ধারা 2-4 অ্যালকালয়েড। এখান থেকে মোট আমরা দুই ধারায় মোট ছয়টি সংজ্ঞা পড়বো আমরা। 6টি সংজ্ঞার ভেতরে যদি পড়ে কমন পড়তে পারে, না হলে এদিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নেই, সংজ্ঞা আসার সম্ভাবনা নেই। ধারা 2-4 অ্যালকালয়েড। অ্যালকালয়েড বলতে আসলে কি বোঝায়? অ্যালকালয়েড কি? কোনো বস্তু বা মাদক দ্রব্য, আসলে আমরা যে আইনটা পড়তেছি সেটা একটা মাদক দ্রব্য আইন, মাদক দ্রব্য সংক্রান্ত আইন। মাদক দ্রব্য খাওয়া যাবে কিনা, পান করা যাবে কিনা, লাইসেন্স দেওয়া যাবে কিনা, কি করা যাবে, কি ধরনের কি বিধি নিষেধ আছে, সকল বিষয়ে বর্ণনা করা হয়েছে। ধারা 2-4 অ্যালকালয়েড কোনো বস্তু বা মাদকদ্রব্য হতে রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত, রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত কোনো বস্তু বা মাদকদ্রব্য যা সেবন করলে বা পান করলে মানবদেহে আসক্তির সৃষ্টি করে তাকে অ্যালকালয়েড বলে, তাকে অ্যালকালয়েড বলে। তাহলে অ্যালকালয়েড বলতে কি বোঝায়? কোনো বস্তু বা মাদকদ্রব্য বিশ্লেষণ করার পর যে বস্তু পাওয়া যায় সেই বস্তু মাদকদ্রব্য জাতীয় একটি বস্তু বা মাদক জাতীয় একটি বস্তু, যা পান করলে বা খেলে, মনে করেন শরীরে আসক্তির সৃষ্টি করে তাকেই অ্যালকালয়েড বলে। ধারা 2-4। ধারা 2-5 অ্যালকোহল। অ্যালকোহল নামের সাথে আমরা সাধারণত পরিচিতি আছি, আমাদের পরিচিত একটা নাম অ্যালকোহল, যদিও আমরা খাই না, কিন্তু আমরা জানি যে অ্যালকোহল জাতীয় কোনো পদার্থ আছে যা মানবদেহে আসক্তির সৃষ্টি করে বা নেশার সৃষ্টি করে। তাহলে এই অ্যালকোহল বলতে কি বোঝায়? দুই বা ততোধিক সমগোত্রীয়, না, অ্যালকোহল বলতে বোঝায় অ্যালকোহল অর্থ হাইড্রোকার্বন জাত, অ্যালকোহল অর্থ হাইড্রোকার্বন জাত হাইড্রোক্সিল সম্বলিত। শুধু মনে রাখবেন, হাইড্রোকার্বন জাত হাইড্রোক্সিল সম্বলিত কোনো জৈব যৌগ তরল পদার্থ যা মানবদেহে আসক্তির সৃষ্টি করে বা নেশার সৃষ্টি করে তাকেই অ্যালকোহল বলে। তাহলে অ্যালকোহল কি? একটা তরল পদার্থ। অ্যালকোহল একটা তরল পদার্থ যা মানবদেহে আসক্তির সৃষ্টি করে। এটা কিভাবে তৈরি হয়? হাইড্রোকার্বন জাত হাইড্রোক্সিল সম্বলিত, অর্থাৎ মিশ্রিত করে কোনো জৈব যৌগ, তরল পদার্থ যা মানবদেহে বা মানুষের শরীরে আসক্তির সৃষ্টি করে বা নেশার সৃষ্টি করে তাকেই অ্যালকোহল বলে। বিয়ার। ধারা 2-24 বিয়ার বলতে কি বোঝায়? বিয়ারও একটা পানীয় যা পান করা হয়। বিয়ার পান করা হয় মল্ট বা হপস সহযোগে ব্রিউইং পদ্ধতিতে, ব্রিওয়ারিতে। মল্ট বা হপস একটা অংশ একটা অংশ। মল্ট বা হপস সহযোগে ব্রিউইং পদ্ধতিতে ব্রেওয়ারিতে প্রস্তুতকৃত 0.5% অ্যালকোহল যুক্ত, এই আমরা পড়ছিলাম ধারা 2-5। অ্যালকোহল কি? নেশার সৃষ্টি করে। তাহলে যে বিয়ার থাকে সে বিয়ারও নেশার সৃষ্টি করতে পারে, সেখানে 0.5% অ্যালকোহল যুক্ত করা হয়ে থাকে। এই ব্রিউইং পদ্ধতিতে, ব্রেওয়ারিতে যে 0.5% অ্যালকোহল যুক্ত কোনো পানীয় তৈরি করা হয় তাকেই বিয়ার বলে, তাহলে বিয়ার কাকে বলে? হল্ট বা মপস হল্ট কি মল্ট বা হপস সহযোগে ব্রিউইং পদ্ধতিতে ব্রিওয়ারি বলতে কি বোঝায়? ব্রিওয়ারি বলতে বোঝায়
অ্যালকোহল উৎপাদনের জন্য বা বিয়ার উৎপাদনের জন্য কোনো স্থাপনা, কোনো কারখানা বা কোনো যন্ত্রপাতি, এই যন্ত্রপাতি কারখানা বা স্থাপনাকেই ব্রিওয়ারি বলে। আর ব্রিউইং বলতে বোঝায় এইগুলা প্রস্তুত করার জন্য বিভিন্ন কার্যক্রম। বিয়ার, তাহলে বিয়ার বলতে বোঝায় মল্ট বা হপস সহযোগে ব্রিউইং পদ্ধতিতে ব্রিওয়ারিতে প্রস্তুতকৃত 0.5% অ্যালকোহল যুক্ত তরল পদার্থকে বা পানীয়কেই বিয়ার বলে। ধারা 2 এর 25 ব্রিওয়ারি বলতে কি বোঝায়? বিয়ার বা বিয়ারের গুণগত মানসম্পন্ন যে কোনো তরল পদার্থ প্রস্তুতের জন্য কোনো স্থাপনা, কোনো যন্ত্রপাতি, কোনো কারখানাকে ব্রিওয়ারি বলে। ধারা 2 এর 25। মাদকদ্রব্য কি বলতে কি বোঝায়? মাদকদ্রব্য আসলে কি? মাদকদ্রব্যটা আসলে বলতে কি বোঝায়? কোনটা মাদকদ্রব্য আর কোনটা এই মাদকদ্রব্য আইনের আওতায় পড়বে? তাহলে মাদকদ্রব্য বলতে বোঝায় ধারা 2 এর 29। প্রথম তফসিলে বর্ণিত কোনো দ্রব্য বা মাদকদ্রব্যের সাথে অন্য যে কোনো দ্রব্য একীভূত করে, মিশ্রিত করে বা দ্রবীভূত করে যে দ্রব্য উৎপন্ন করা হয় বা উৎপাদন করা হয় তাকেই মাদকদ্রব্য বলে। আপনাদেরকে আমি প্রথম তফসিল এবং দ্বিতীয় তফসিল, প্রথম তফসিলের ক শ্রেণী, খ শ্রেণীর এবং গ শ্রেণীর মাদকের ছবি দিয়ে রাখছি, আপনারা অবশ্যই দেখছেন। বিভিন্ন রাসায়নিক পদার্থ, বিভিন্ন গাছ আছে, অপিয়াম গাছ, কফি গাছ, এ ধরনের গাছও মাদক দ্রব্য, গাঁজা গাছ, এগুলাও মাদক দ্রব্য, মাদক হিসেবে কাজ করে। তাহলে প্রথম তফসিলে বর্ণিত কোনো দ্রব্য বা মাদক দ্রব্যের সাথে, প্রথম তফসিলে বর্ণিত যে বিভিন্ন দ্রব্য আছে সেই দ্রব্যের সাথে অন্য কোনো দ্রব্য মিশ্রিত করে, দ্রবীভূত করে বা একীভূত করে যে দ্রব্য উৎপাদন করা হয় তাকেই মাদকদ্রব্য বলা হয়। ধারা 2 এর 29। ধারা 2 এর 31 মাদকাসক্ত। আসলে মাদকাসক্ত বলতে কি বোঝায়? কোনো মানুষ যে মাদকের সাথে সম্পৃক্ত, যে মাদক সেবন করে, যে মাদক গ্রহণ করে, যে মাদকের উপর নির্ভরশীল, যে মাদক ছাড়া থাকতে পারে না, এই সকল ব্যক্তিকে বা এই ধরনের ব্যক্তিকেই মাদকাসক্ত ব্যক্তি বলে। মাদকাসক্ত অর্থ শারীরিকভাবে এবং মানসিকভাবে মাদকদ্রব্যের উপর নির্ভরশীল এমন কোনো ব্যক্তি বা অভ্যাসবশে মাদকদ্রব্য ব্যবহারকারী বা সেবনকারী ব্যক্তিকে মাদকাসক্ত ব্যক্তি বলে। তাহলে এক কথায় মাদকাসক্ত ব্যক্তি বলতে বোঝায় যে ব্যক্তি মাদকের উপর নির্ভরশীল, যে ব্যক্তি মাদকদ্রব্য গ্রহণ করে, যে ব্যক্তি মাদকদ্রব্য সেবন করে বা পান করে, যে মাদকদ্রব্য ছাড়া থাকতে পারে না, এই সকল ব্যক্তিকে বা এই ধরনের ব্যক্তিকেই মাদকাসক্ত ব্যক্তি বলে। ধারা 2 এর 31। ধারা 2 এর 9 অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্যের উৎপাদন ইত্যাদি নিষিদ্ধ। ধারা 9 ধারায় বলা আছে অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য। অ্যালকোহল ধারা 2 এর 5 হলো অ্যালকোহলের সংজ্ঞা। আর ধারা 9 বলা আছে অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য উৎপাদনে বিধিনিষেধ, অর্থাৎ অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য উৎপাদন করা যাবে না। ধারা 9। ধারা 10 বলা হয়েছে অ্যালকোহল উৎপাদনে বিধিনিষেধ, অ্যালকোহল উৎপাদন ইত্যাদি সম্পর্কে বিধি নিষেধ। ধারা 11 অ্যালকোহল পান ইত্যাদির ক্ষেত্রে বিধিনিষেধ। অ্যালকোহল পান, কোন ক্ষেত্রে অ্যালকোহল পান করা যাবে, কোন ক্ষেত্রে অ্যালকোহল পান করা যাবে না। ধারা 11। ধারা 11-1 পারমিট ব্যতীত বা লাইসেন্স ব্যতীত বা পাস ব্যতীত অ্যালকোহল পান করা যাবে না। ধারা 11-1 অ্যালকোহল পান ইত্যাদি সম্পর্কে বিধিনিষেধ। ধারা 11 এই বিষয়টি, 11 ধারার বিষয়টি অনেক সময় প্রশ্ন হয়ে থাকে যে কোন ক্ষেত্রে অ্যালকোহল পান করা যাবে, কোন ক্ষেত্রে অ্যালকোহল পান করা যাবে না, বা কোন কোন ব্যক্তি অ্যালকোহল পান করতে পারবেন আর কোন কোন ব্যক্তি অ্যালকোহল পান করতে পারবেন না। ধারা 11। ধারার 11-1 বলা হয়েছে পারমিট ব্যতীত বা পাস ব্যতীত বা লাইসেন্স ব্যতীত অ্যালকোহল পান করা যাবে না। অর্থাৎ অ্যালকোহল পান করার জন্য কি লাগবে? লাইসেন্স লাগবে, পারমিট লাগবে বা পারমিশন লাগবে। কার? লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষের। এই মাদকদ্রব্য আইনের যে মহানিয়ন্ত্রক আছে অথবা মহাপরিচালক আছে অথবা তার অধস্তন যে কর্মকর্তা বা কর্মচারীগণ আছে, সে কর্মকর্তা কর্তৃক বা মহাপরিচালক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি এই লাইসেন্স গ্রহণের জন্য, সেবনের জন্য বা পান করার জন্য বিভিন্ন ধরনের লাইসেন্স প্রদান করে থাকেন। এই লাইসেন্স, পাস বা পারমিট ব্যতীত কোনো ব্যক্তি মাদকদ্রব্য সেবন বা গ্রহণ করতে পারবেন না। ধারা 11-1। কিন্তু চিকিৎসার প্রয়োজনে সিভিল সার্জন
বা সরকারি হসপিটালের সহযোগী অধ্যাপকের লিখিত ব্যবস্থাপত্র ব্যতীত কোনো মুসলমানকে অ্যালকোহল পানের পারমিট প্রদান করা যাবে না। ধারা 11-1। তো ধারা 11-এর মূল বিষয় হলো লাইসেন্স, পারমিট বা পাস ব্যতীত অ্যালকোহল পান করা যাবে না। কোনো মুসলমানকে পান করার জন্য কোনো মুসলমানকে পান করার অনুমতি প্রদান করা যাবে না। যদি সিভিল সার্জন অথবা সরকারি হসপিটালের সহযোগী অধ্যাপকের লিখিত ব্যবস্থাপত্র বলতে কি বোঝায়? যে ওষুধ, বিভিন্ন বিভিন্ন রোগের যে ওষুধের ব্যবস্থাপত্র লেখেন, বিভিন্ন রোগের, যেমন জ্বরের জন্য নাপা বা অন্যান্য ওষুধের জন্য বিভিন্ন ওষুধ লেখেন, নাপা লেখেন, বিভিন্ন প্যারাসিটামল লেখেন, বা অন্য কোনো যে ওষুধের ব্যবস্থাপত্র দেন, এই ব্যবস্থাপত্র কে দেবেন? একজন সিভিল সার্জন অথবা সরকারি হসপিটালের সহযোগী অধ্যাপকের এই লিখিত ব্যবস্থাপত্র ব্যতীত কোনো মুসলমান ব্যক্তিকে ধারা 11-1 বলা হয়েছে মুসলমান ব্যক্তিকে পান করতে দেয়া যাবে না। পান করতে দেয়া যাবে না। তবে যদি এই সিভিল সার্জন অথবা সহযোগী অধ্যাপকের লিখিত ব্যবস্থাপত্র থাকে, তাহলে সেই ব্যবস্থাপত্র মোতাবেক তিনি কি করতে পারবেন? পান করতে পারবেন, কিন্তু এই ব্যবস্থাপত্র ছাড়া পান করতে দেওয়া যাবে না। লাইসেন্স, পারমিট বা পাস ব্যতীত পান করতে দেওয়া যাবে না। একজন মুসলমান ব্যক্তিকে যদি সিভিল সার্জন অথবা সহযোগী অধ্যাপকের চিকিৎসাপত্র না থাকে, তাহলে তাকে পান করতে দেয়া যাবে না। 11 দিয়ে বলা হয়েছে মুচি, মেথর, ডোম, চা শ্রমিক এই সকল ব্যক্তিগণের পানের ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই, এবং পার্বত্য অঞ্চল বা পাহাড়ি অঞ্চলের জেলাসমূহের যে বিভিন্ন মদ, তারা নিজেরাই যে বিভিন্ন ধরনের মদ তৈরি করেন, এই মদ পানের ক্ষেত্রে কোনো বিধির প্রযোজ্য হবে না। ধারা 11-2। ধারা 11-1 লাইসেন্স, পারমিট, পাস ব্যতীত পান করতে দেওয়া যাবে না। একজন মুসলমান ব্যক্তিকে সিভিল সার্জন অথবা সহযোগী অধ্যাপকের ব্যবস্থাপত্র ব্যতীত পান করতে দেওয়া যাবে না। দিয়ে বলা হয়েছে মুসি, মেথর, ডোম এই সকল ব্যক্তিকে তারি বা পচুই পান তারা নিজেরাই বিভিন্ন ধরনের তারি বা পচুই তৈরি করেন বা উৎপাদন করেন। এই তারি বা পচুই পানের ক্ষেত্রে মুচি, মেথর, ডোম এদের ক্ষেত্রে এই মাদকদ্রব্য আইন প্রযোজ্য হবে না। এবং মাদক এবং পার্বত্য জেলাসমূহের যে বিভিন্ন অঞ্চল আছে, বিভিন্ন জেলা আছে, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এই যে জেলাগুলো আছে, এই পার্বত্য জেলাগুলা যে আছে, এই জেলাগুলার যে নিজস্ব ভাবে যে এরা যে মদ প্রস্তুত করে থাকেন, এই মদ পান করার ক্ষেত্রে কোনো বিধির প্রযোজ্য হবে না। ধারা 11-2। তাহলে কার কার ক্ষেত্রে এই মাদকদ্রব্যের ধারা প্রযোজ্য হবে না? মুচি, মেথর, ডোম, চা শ্রমিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী এই সকল ব্যক্তির ক্ষেত্রে, এবং সেই সাথে পার্বত্য অঞ্চলে যারা বসবাস করে তারা নিজস্বভাবে যে মদ উৎপাদন করেন বা তৈরি করেন, এই মদ পানের ক্ষেত্রে কোনো বিধির প্রযোজ্য হবে না। ধারা 11-2। ধারা 11-3। উপধারা 1-এ যা কিছুই থাকুক না কেন, উপধারা 1-এ কি আছে? লাইসেন্স, পারমিট বা পাস ব্যতীত পান করতে দেওয়া যাবে না একজন মুসলমানকে সিভিল সার্জন অথবা সরকারি হসপিটালের সহযোগী অধ্যাপকের লিখিত ব্যবস্থাপত্র ছাড়া পান করতে দেওয়া যাবে। আর 3-এ বলা হয়েছে উপধারা 1-এ যা কিছুই থাকুক না কেন, এখানে উপধারা 1-এ দুইটা বিষয় আছে, পারমিট আর মুসলমান ব্যক্তিকে পান করতে দেয়া যাবে না। তাহলে 3-এ বলা আছে লাইসেন্স প্রাপ্ত বাইরে বসে বিদেশি বা পারমিটধারী দেশীয় নাগরিকগণ অ্যালকোহল পান করতে পারবেন। যদি কোনো ব্যক্তি পান করার জন্য লাইসেন্স নেয়, যদি কোনো ব্যক্তি মাদকদ্রব্য গ্রহণের জন্য বা পান করার জন্য যদি লাইসেন্স নেয় বা পারমিট নেয় বা পাস নেয়, কার থেকে নেবে? যারা লাইসেন্স প্রদান করেন বা এই পাস প্রদান করেন বা পারমিট প্রদান করেন, তাদের নিকট থেকে যদি লাইসেন্স, পারমিট বা পাস গ্রহণ করার পর লাইসেন্স প্রাপ্ত বারে বসে মদ পান করেন বা অ্যালকোহল গ্রহণ করেন বা পান করেন বা সেবন করেন, সেই ক্ষেত্রে কি হবে না? এই ধারা প্রযোজ্য হবে না। কেন হবে না? কারণ তার লাইসেন্স আছে, পারমিট আছে, তার পাস আছে, সেবন করার জন্য, গ্রহণ করার জন্য তার পাস আছে। সেজন্য বলা হয়েছে ধারা 11-3 উপধারা 1-এ যাই কিছু থাকুক না কেন, লাইসেন্স প্রাপ্ত বাইরে বসে বিদেশি ও পারমিটধারী দেশীয় নাগরিকগণ
বিদেশি নাগরিকের যদি লাইসেন্স থাকে এবং দেশি নাগরিকের যদি লাইসেন্স পারমিট বা পাস থাকে, সেই ক্ষেত্রে অ্যালকোহল পান করতে পারবেন, কোনো বিধিনিষেধ নেই। 11(3) খতে বলা হয়েছে কূটনৈতিক পাসপোর্টধারী বিদেশি নাগরিকগণ, কূটনৈতিক পাসপোর্টধারী যারা দেশের সাথে বিভিন্ন সম্পর্ক সৃষ্টি করে, বিভিন্ন কাজকর্ম করে, দেশের স্বার্থে যারা এই কাজকর্মগুলা করে, এই সকল বিদেশি নাগরিক শুল্ক কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত ব্যক্তির ক্ষেত্রে অ্যালকোহল আমদানি, রপ্তানি, ক্রয় বিক্রয়, সংরক্ষণ বা পানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থাৎ এই সকল কূটনৈতিক পাসপোর্টধারী বিদেশি নাগরিকগণ অ্যালকোহল আমদানি রপ্তানি করতে পারবেন, ক্রয় বিক্রয় করতে পারবেন, পান করতে পারবেন, সেবন করতে পারবেন, গ্রহণ করতে পারবেন, কোনো বাধা নিষেধ নাই। ধারা 11(3). তো ধারা 11(1) শুধু ধারা 11(1) বলা হয়েছে অ্যালকোহল পান করা যাবে না। কেন কেন করা যাবে না? যদি লাইসেন্স পারমিট বা পাস না থাকে সেক্ষেত্রে করা যাবে না। আর যদি মুসলমান ব্যক্তি হয় তাহলে সিভিল সার্জন অথবা সরকারি হসপিটালের সহযোগী অধ্যাপকের লিখিত ব্যবস্থাপত্র ব্যতীত পান করা যাবে না। দিয়ে বলা আছে পান করা যাবে, কে পান করতে পারবে? মুচি, মেথরডম, শ্রমিক, ক্ষুদ্র নিগোষ্ঠী এই সকল ব্যক্তি পান করতে পারবেন। এবং পার্বত্য অঞ্চলের যে সমস্ত জেলা সমূহ আছে তাদের নিজেদের তৈরি যে মদ আছে বা অ্যালকোহল আছে, এই জাতীয় মদ তারা নিজেরা পান করতে পারবেন, কোনো বাধা নিষেধ। যে বিধিনিষেধ আছে সেটা প্রযোজ্য হবে না যদি লাইসেন্স প্রাপ্ত 12 বছর লাইসেন্স প্রাপ্ত ব্যক্তি বা পারমিটধারী ব্যক্তি বা পাসধারী ব্যক্তি মদ পান করেন বা অ্যালকোহল পান করেন বা অ্যালকোহল সেবন করেন, সেক্ষেত্রে বাধা নিষেধ নাই, পান করা যাবে। খতে বলা হয়েছে কূটনৈতিক পাসপোর্টধারী ব্যক্তিগণ, অর্থাৎ বিভিন্ন দেশের কূটনৈতিক পাসপোর্টধারী ব্যক্তিগণ যদি বাংলাদেশে অ্যালকোহল আমদানি, রপ্তানি, ক্রয় বিক্রয়, উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ করতে চায় অথবা পান করতে চায়, তারা পান করতে পারবেন, কোনো সমস্যা নাই। ধারা 11(3). ধারা 12 মাদকদ্রব্যের ব্যবস্থাপত্র সম্পর্কে বিধিনিষেধ, অর্থাৎ মাদকদ্রব্যের ব্যবস্থাপত্র কে দিতে পারবেন বা কে দিতে পারবেন না। ধারা 12(1) চিকিৎসক ব্যতীত অন্য কোনো ব্যক্তি মাদকদ্রব্য ওষুধ হিসেবে ব্যবস্থাপত্র দিতে পারবেন না। কে পারবেন না? চিকিৎসক ব্যতীত। চিকিৎসক ব্যতীত আসলে ব্যবস্থাপত্র লেখার মতো কারো সাহস নাই বা কারো পারমিশন নাই। একমাত্র চিকিৎসকই এই ব্যবস্থাপত্র দিতে পারবেন। কিন্তু চিকিৎসকও যদিও দিতে পারেন, কিন্তু সর্বনিম্ন একজন সরকারি হসপিটালের সহযোগী অধ্যাপক হতে হবে, সহযোগী অধ্যাপক হতে হবে অথবা সিভিল সার্জন হতে হবে। সিভিল সার্জন অথবা সরকারি হসপিটালের সহযোগী একজন অধ্যাপক এই লিখিত ব্যবস্থাপত্র দিতে পারবেন। যদিও ডাক্তার দিতে পারবেন, কিন্তু ডাক্তারের ভিতরে আবার কোয়ালিটি সম্পন্ন ডাক্তার হতে হবে। এমনি যে কোনো ডাক্তার এই ব্যবস্থাপত্র দিতে পারবেন না। ধারা 12(1). ধারা 12 দিয়ে বলা হয়েছে উপধারা 1-এর অধীন ব্যবস্থাপত্রের মাধ্যমে, অর্থাৎ যে লিখিত ব্যবস্থা দেবেন, যে ব্যবস্থাপত্র দেবেন সেই ব্যবস্থাপত্রের মাধ্যমে একবারের বেশি মাদকদ্রব্য ক্রয় করা যাবে না। যদিও ডাক্তার মাদকদ্রব্য গ্রহণের জন্য লিখিত ব্যবস্থাপত্র দেয়, সেই লিখিত ব্যবস্থাপত্রের মাধ্যমে কোনো ব্যক্তি বা কোনো রোগী বা কোনো অসুস্থ ব্যক্তি একবারের বেশি সেই মাদকদ্রব্য ক্রয় করতে পারবেন না। ডাক্তার যদি মনে করেন যে কোনো মাদকদ্রব্য ওষুধ হিসেবে শরীরে কার্যকরী হতে পারে, সেই ক্ষেত্রে একজন সিভিল সার্জন ডাক্তার অথবা সরকারি হসপিটালের সহযোগী অধ্যাপক সেই মাদকদ্রব্য চিকিৎসার জন্য, ব্যবহারের জন্য গ্রহণের অনুমতি দিতে পারেন এবং ব্যবস্থাপত্র লিখতে পারেন। ধারা 12(1). ধারা 12(2)-এ বলা হয়েছে যদি এরূপ কোনো ব্যবস্থাপত্র পাওয়া যায় সেক্ষেত্রে ওই ব্যবস্থাপত্রামূলে ওই রোগী বা অসুস্থ ব্যক্তি একবারের বেশি মাদকদ্রব্য ক্রয় করতে পারবেন না। ধারা 12(2). ধারা 13। ধারা 13 লাইসেন্স, পারমিট বা পাস ইত্যাদি প্রদান। লাইসেন্স, পারমিট বা পাস কে দিতে পারবেন, কে দিতে পারবেন না, কাকে দিতে পারবেন, কাকে দেওয়া যাবে না। ধারা 13 রেখে বলা হয়েছে মহাপরিচালক বা তার নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত, মহাপরিচালক বা তার নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো অফিসার নির্ধারিত পদ্ধতিতে ফর্মের শর্তে অফিস গ্রহণ পূর্বক লাইসেন্স, পারমিট বা পাস প্রদান করতে পারবেন। যেমন আমাদের পুলিশ অফিসারদের ভিতরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আদেশে বা নির্দেশে বা লিখিত আদেশে অধস্তন অফিসার বিভিন্ন ধরনের আসামিকে গ্রেপ্তার করতে পারেন, ঠিক সেম জিনিসটাই ধারা 13 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ক্ষেত্রে বলা হয়েছে মহাপরিচালক যেখানে লাইসেন্স প্রদান করতে পারেন সেখানে মহাপরিচালকের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত অধস্তন কোনো অফিসার
অধস্তন কোনো অফিসার, আসলে মহাপরিচালক তো লাইসেন্স প্রদান সাধারণত করেন না, তার অধস্তন যে সকল অফিসার থাকেন তারাই বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মাদকদ্রব্যের লাইসেন্স, পারমিট বা পাস প্রদান করে থাকেন, কারণ একজন মহাপরিচালকের এতটা সময় নেই তার যে কার্যক্রম, তার কার্যক্রম পালন করার জন্য তার অধস্তন অফিসারকে বিভিন্ন ধরনের ক্ষমতা প্রদান করা হয়েছে। যে সকল ক্ষমতা বলে অধস্তন অফিসারগণ বা মহাপরিচালকের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত অফিসারগণ বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিকে এই লাইসেন্স, পারমিট বা পাস প্রদান করেন। এই লাইসেন্স, পারমিট বা পাস প্রদান করার ক্ষেত্রে অবশ্যই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন কর্তৃক, মাদকদ্রব্যের মহাপরিচালক কর্তৃক কিছু শর্ত থাকবে, যে তুমি এইভাবে উৎপাদন করতে পারবে, এইভাবে তুমি সেবন করতে পারবে, এইভাবে তুমি আমদানি করতে পারবে, এইভাবে তুমি ক্রয় করতে পারবে, বা এইভাবে তুমি উৎপাদন করতে পারবে। এই সকল শর্তে একটি লাইসেন্স, পারমিট বা পাস প্রদান করা যায়, অথবা ফর্মে, নির্ধারিত একটি ফর্মে তাদের ফর্ম পূরণ পূর্বক এই লাইসেন্স, পারমিট বা পাস প্রদান করতে হয়। সেই সাথে এই লাইসেন্স, পারমিট বা পাস গ্রহণের জন্য যারা পাস গ্রহণ করবেন বা যে ব্যক্তি পাস গ্রহণ করবেন সে ব্যক্তিকে অবশ্যই ফিস প্রদান করতে হবে। নির্ধারিত একটি ফিস আছে, সেই ফিস প্রদান পূর্বক তাকে লাইসেন্স, পারমিট বা পাস গ্রহণ করতে হবে। ধারা 13(1), ধারা 13(1), ধারা 13(2), লাইসেন্স, পারমিট বা পাসের মেয়াদ শর্তে নির্ধারিত মেয়াদ পর্যন্ত বা পাস প্রদানের তারিখ হতে ওই অর্থ বছর পর্যন্ত বলবৎ থাকবে। অর্থাৎ যে অর্থ বছরের লাইসেন্স প্রদান করা হবে সেই অর্থ বছরেই লাইসেন্স বলবৎ থাকবে। অর্থাৎ দেখা গেল জুন টু জুন বা জুলাই টু জুলাই যদি লাইসেন্স প্রদান করা হয়, কোনো ব্যক্তি যদি নভেম্বর মাসে, ডিসেম্বর মাসে বা রানিং, এখন যেমন 24 তারিখে কোনো ব্যক্তি যদি লাইসেন্স গ্রহণ করেন তাহলে তার লাইসেন্সের মেয়াদ এই অর্থ বছরেই বলবৎ থাকবে, এই অর্থ বছরেই বলবৎ থাকবে। আর কোনো ব্যক্তি যদি একটানা 3 বছর লাইসেন্স নবায়ন না করেন তাহলে তার লাইসেন্স নবায়নযোগ্য হবে না, অর্থাৎ তার লাইসেন্স বাতিল বলে গণ্য হবে, আর পুনরায় ওই লাইসেন্স নবায়ন করা যাবে না। ধারা 13(2) শর্ত, ধারা 13(2) শর্ত। ধারা 13(1) বলা হয়েছে কোন কোন ব্যক্তি দিতে পারবেন। মাদকদ্রব্যের যে মহাপরিচালক আছে তিনি দিতে পারবেন। মাদকদ্রব্যের মহাপরিচালক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অধস্তন কোন অফিসার মাদকদ্রব্যের লাইসেন্স, পারমিট বা পাস দিতে পারবেন। কাকে দিতে পারবেন? যে কোনো ব্যক্তিকে দিতে পারবেন যদি কোনো ব্যক্তি নির্ধারিত ফিস প্রদান পূর্বক, নির্ধারিত শর্তে বা ফর্ম পূরণ করার পূর্বক যদি কোনো ব্যক্তি লাইসেন্স, পারমিট, পাস গ্রহণ করতে চায় তাহলে সেই ব্যক্তিকে লাইসেন্স, পারমিট বা পাস প্রদান করা যাবে। এখানে লাইসেন্স, পারমিট বা পাস প্রদান করার পর যে অর্থ বছরের জন্য লাইসেন্স প্রদান করা হবে সেই অর্থ বছরের জন্যই এই লাইসেন্স বলবৎ থাকবে। আর কোনো ব্যক্তি যদি এই লাইসেন্স একটানা 3 বছর নবায়ন না করেন তার লাইসেন্স আর পুনরায় নবায়নযোগ্য হবে না, তার লাইসেন্স বাতিল হয়ে যাবে, একদম চিরস্থায়ী বাতিল হবে। ধারা 13(2). ধারা 14 নতুন পড়া, ধারা 14, লাইসেন্স ইত্যাদি প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ। লাইসেন্স ইত্যাদি প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ। ধারা 13-তে পড়লাম লাইসেন্স ইত্যাদি প্রদান, লাইসেন্স, পারমিট বা পাস ইত্যাদি প্রদান, অর্থাৎ লাইসেন্স প্রদান করা যাবে, পাস প্রদান করা যাবে, পারমিট প্রদান করা যাবে, কিভাবে প্রদান করা যাবে, কে প্রদান করতে পারবেন, আর এই লাইসেন্স, পারমিট বা পাস কে গ্রহণ করতে পারবেন বা কে নিতে পারবেন। আর ধারা 14-তে বলা হয়েছে কোন কোন ব্যক্তিকে এই লাইসেন্স প্রদান করা যাবে না, অর্থাৎ বিধিনিষেধ, কাকে প্রদান করা যাবে, কাকে প্রদান করা যাবে না। ধারা 14, ধারা 14 বলা হয়েছে কোনো ব্যক্তিকে লাইসেন্স, পারমিট বা পাসের যোগ্য হবেন না। কোনো ব্যক্তি লাইসেন্স, পারমিট বা পাসের যোগ্য হবেন না যদি ধারা 14(ক) নৈতিক স্থলনজনিত কোনো অপরাধে দোষী সাব্যস্ত হয়ে 3 মাসের কারাদণ্ড ভোগ করার পর 5 বছর অতিবাহিত না হয় এবং 500 টাকা অর্থদণ্ড আদায় হওয়ার পর 5 বছর অতিক্রম না হয়, সেক্ষেত্রে ওই ব্যক্তি লাইসেন্স, পারমিট বা পাসের যোগ্য হবেন না। অর্থাৎ কোনো ব্যক্তি যদি নৈতিক স্থলনজনিত কোনো অপরাধে 3 মাসের কারাদণ্ড ভোগ করেন এবং 3 মাসের কারাদণ্ড ভোগ করার পর, মনে করেন যে কোনো ব্যক্তি এই নভেম্বর মাসে কোনো অপরাধে, নৈতিক স্থলনজনিত কোনো অপরাধে দোষী সাব্যস্ত হয়ে 3 মাসের কারাদণ্ড হয়েছে। মনে করেন রহিম এমন একজন ব্যক্তি যে 3 মাসের কারাদণ্ড ভোগ করছে, মনে করেন নভেম্বর থেকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 3 মাসে
কারাগারে ছিল। 24 সালের 3 মাস। 3 মাস হতে গেলে কোন কোন মাস লাগবে? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3 মাস। এই 3 মাস রহিম কারাগারে ছিল। এখন এখানে 14 ধারার যে বিষয়টি হলো, 3 মাস কারাদণ্ড ভোগ করার পর যদি 5 বছর অতিক্রম না হয়, অর্থাৎ 24 সালের পরে 5 বছর, 25 সাল, 26 সাল, 27 সাল, 28 সাল, 29 সাল, 29 সাল, এই 5 বছর অতিক্রান্ত হওয়ার পর একজন ব্যক্তিকে লাইসেন্স প্রদান করা যাবে। যদি এই 5 বছর অতিবাহিত না হয় বা অতিক্রম না হয়, সেক্ষেত্রে কোনো ব্যক্তিকে লাইসেন্স, পারমিট বা পাস প্রদান করা যাবে না। এবং সেই সাথে কোনো ব্যক্তি যদি 500 টাকা অর্থদণ্ড আদায় করার পর, 500 টাকা অর্থদণ্ড আদায় করার পর যদি পাঁচ পাঁচ বছর অতিক্রম না হয়, 5 বছর যদি অতিক্রম না হয় বা অতিবাহিত না হয়, সেক্ষেত্রে ওই ব্যক্তির লাইসেন্স, পারমিট বা পাসের জন্য যোগ্য হবেন না। ধারা 14 ক। ধারা 14 ক। ধারা 14 কতে বলা হয়েছে 3 মাস 500 টাকা। 3 মাস ও 500 টাকা যদি কোনো ব্যক্তি 3 মাস কারাদণ্ড হয় অথবা 500 টাকা যদি অর্থদণ্ড আদায় করা হয়, এই 3 মাস কারাদণ্ড এবং 500 টাকা অর্থদণ্ড আদায় করার পর যদি 5 বছর অতিক্রম না হয়, কয় বছর? 5 বছর। 5 বছর যদি অতিক্রম না হয়, তাহলে ওই ব্যক্তি লাইসেন্স, পারমিট বা পাসের জন্য যোগ্য হবেন না, বা তাকে লাইসেন্স, পারমিট বা পাস প্রদান করা যাবে না। ধারা 14 ক। ধারা 14 খতে বলা হয়েছে তিনি যে কোনো অপরাধের জন্য দণ্ডিত হলে, ওই ব্যক্তি যদি কোনো অপরাধের জন্য দণ্ডিত হয়, তাকে লাইসেন্স, পারমিট বা পাস প্রদান করা যাবে না। গতে বলা হয়েছে লাইসেন্স, পারমিট বা পাসের শর্ত ভঙ্গ করলে এবং লাইসেন্স, পারমিট বা পাসের শর্ত ভঙ্গ করার কারণে যদি কোনো কারণে লাইসেন্স, পারমিট বা পাস বাতিল হয়ে যায়, তাহলে তাকে আর লাইসেন্স প্রদান করা যাবে না। ধারা 14 গ। তাহলে কোন কোন ব্যক্তিকে লাইসেন্স প্রদান করা যাবে না? ধারা 14তে বলা হয়েছে লাইসেন্স ইত্যাদি প্রদানের ক্ষেত্রে বিধি নিষেধ। লাইসেন্স ইত্যাদি প্রদানের ক্ষেত্রে বিধি নিষেধ বলতে প্রদান করা যাবে না, বিধি নিষেধ, অর্থাৎ প্রদান করা যাবে অথবা প্রদান করা যাবে না। ধারা 14 ক, নৈতিক স্থলনজনিত কোনো অপরাধের জন্য যদি কোনো ব্যক্তির 3 মাসের কারাদণ্ড হয় অথবা 500 টাকা অর্থদণ্ড আদায় করা হয়, এই 3 মাস কারাদণ্ড ভোগের পর যদি 5 বছর অতিক্রম না হয় অথবা 500 টাকা অর্থদণ্ড আদায় করার পর যদি 5 বছর অতিক্রম না হয়, তাহলে তাকে লাইসেন্স, পারমিট বা পাস প্রদান করা যাবে না। কিন্তু 5 বছর যদি অতিক্রম হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রদান করা যাবে। খতে বলা হয়েছে তিনি যে কোনো অপরাধে যদি দণ্ডিত হয়, তাহলে প্রদান করা যাবে না। গতে বলা হয়েছে লাইসেন্স, পারমিট বা পাসের শর্ত যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করেন, যার ফলে লাইসেন্স, পারমিট বা লাইসেন্স, পারমিট বা পাস যদি বাতিল হয়ে যায়, তাহলে এরূপ ব্যক্তিকে লাইসেন্স প্রদান করা যাবে না। ধারা 14। ধারা 14। ধারা 13তে লাইসেন্স প্রদান। লাইসেন্স প্রদান কে করতে পারেন? মহাপরিচালক বা মহাপরিচালক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো অধস্তন অফিসার। আর লাইসেন্স প্রদানের ক্ষেত্রে শর্ত কি? কতদিন পর্যন্ত বলবৎ থাকবে লাইসেন্স প্রদান? ধারা 13 ক, লাইসেন্স বলবৎ থাকবে কতদিন? অর্থ বছর। যে অর্থ বছরে গ্রহণ করা হবে সেই অর্থ বছরের জন্যই লাইসেন্স বলবৎ থাকবে। আর কোনো ব্যক্তি যদি একটানা 3 বছর লাইসেন্স নবায়ন না করেন, তাহলে তার লাইসেন্স নবায়নযোগ্য হবে না। নবায়নযোগ্য হবে না। ধারা 13-2। ধারা 14তে লাইসেন্স প্রদানের বিধিনিষেধ। কাকে লাইসেন্স প্রদান করা যাবে, কাকে করা যাবে না? যদি কোনো ব্যক্তি নৈতিক স্থলনজনিত অপরাধে 3 মাস কারাদণ্ড হয় অথবা 500 টাকা অর্থদণ্ড আদায় করা হয়, তাহলে ওই ব্যক্তিকে লাইসেন্স প্রদান করা যাবে না। কিন্তু ওই ব্যক্তি যদি 3 মাস কারাদণ্ড ভোগের পর বা 500 টাকা অর্থদণ্ড আদায় করার পর 5 বছর অতিক্রান্ত হয়ে 6 বছরে পড়ে বা 7 বছর হয় বা 10 বছর হয়, সেক্ষেত্রে ওই ব্যক্তি যদি লাইসেন্স, পারমিট বা পাস গ্রহণ করতে চায়, সেক্ষেত্রে কোনো বাধা নিষেধ নাই। ধারা 14 ক। হতে বলা হয়েছে যে কোনো অপরাধে অপরাধী হলে বা দণ্ডিত হলে, যে কোনো অপরাধের জন্য দণ্ডিত হলে। গতে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি লাইসেন্স, পারমিট বা পাসের শর্ত যদি লঙ্ঘন করার পর লাইসেন্স, পারমিট বা পাস যদি বাতিল হয়ে যায়, তাহলে ওই ব্যক্তিকে লাইসেন্স, পারমিট বা পাস প্রদান করা যাবে না। ধারা 14 গ। ধারা 16, লাইসেন্স বাতিল। কোন ক্ষেত্রে লাইসেন্স বাতিল করা যাবে? ধারা 13তে বলা হয়েছে কে লাইসেন্স প্রদান করতে পারবেন? লাইসেন্স বলবৎ থাকার মেয়াদ। আর ধারা 14তে বলা হয়েছে লাইসেন্স প্রদানে বিধিনিষেধ। কাকে প্রদান করা যাবে, কাকে প্রদান করা যাবে না?
ধারা 16-তে বলা হয়েছে লাইসেন্স বাতিল, অর্থাৎ যে ব্যক্তিকে লাইসেন্স প্রদান করা হয়েছে সেই ব্যক্তির লাইসেন্স বাতিল করা যাবে। কখন করা যাবে, কি জন্য করা যাবে বা কিভাবে করা যাবে তার বিস্তারিত আলোচনা। ধারা 16। ধারা 16-1, যদি কোনো ব্যক্তি লাইসেন্স, পারমিট বা পাশের শর্ত ভঙ্গ করে এবং মাদকদ্রব্য কোনো অপরাধের জন্য দণ্ডিত হলে কারণ দর্শানোর সুযোগ দিয়ে লাইসেন্স বাতিল করা যাবে। লাইসেন্স বাতিল করা যাবে। কেন করা যাবে? যে শর্তে বা যে শর্তে লাইসেন্স প্রদান করা হয়েছে, যে শর্ত মোতাবেক লাইসেন্স প্রদান করা হয়েছে, সেই শর্ত যদি কোনো ব্যক্তি ভঙ্গ করেন, সেই শর্ত যদি কোনো ব্যক্তি ভঙ্গ করেন, তাহলে মাদকদ্রব্য কোনো অপরাধের জন্য দণ্ডিত হলে এবং লাইসেন্সের শর্ত ভঙ্গ করে মাদকদ্রব্য কোনো অপরাধের জন্য যদি দণ্ডিত হয় তাহলে ক্ষমতাপ্রাপ্ত অফিসার, অর্থাৎ মাদকদ্রব্য কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো অফিসার কারণ দর্শানোর সুযোগ দিয়েছে, কি কারণে তিনি এই শর্ত ভঙ্গ করছেন বা লঙ্ঘন করছেন, সেই কারণ দর্শানোর সুযোগ দিয়ে তার লাইসেন্স বাতিল করা যাবে। ধারা 16-1। ধারা 16-1। ধারা 16-2, এখন একজন ব্যক্তিকে যখন লাইসেন্স বাতিল করা হবে তখন কি হবে, তিনি তো ক্ষতিগ্রস্ত হবেন। কিভাবে হবেন? সে যদি ব্যবসায়ী হয় ক্ষতিগ্রস্ত হবেন। আর যদি নেশাগ্রস্ত ব্যক্তি হয় সেক্ষেত্রে তিনি কি করতে পারবেন না, পুনরায় আর ওই মাদকদ্রব্য সেবন করতে পারবেন না বা গ্রহণ করতে পারবেন না, কারণ লাইসেন্স, পারমিট বা পাস ব্যতীত সাধারণ নাগরিক ওই মাদকদ্রব্য গ্রহণ করতে পারেন না বা সেবন করতে পারেন না। যখন তার লাইসেন্স বাতিল করা হবে তখন তিনি আর এই মাদকদ্রব্য গ্রহণও করতে পারবেন না, সেবনও করতে পারবেন না, সেক্ষেত্রে তিনি ক্ষতিগ্রস্ত হবেন। অথবা যদি ব্যবসায়ী হয়, বারের মালিক হয়, যারা বারে বসে মদ পান করে, এই সকল ব্যক্তি যদি হয় তাহলে তারাও ক্ষতিগ্রস্ত হবেন। ক্ষতিগ্রস্ত যখন হবে তখন কি করা যাবে? আপিল করা যাবে। ধারা 2, 16-2 উপধারা। উপধারা 1-এ ক্ষতিগ্রস্ত ব্যক্তি আদেশ প্রাপ্তির তারিখ হতে 30 দিবসের মধ্যে বা 30 দিনের মধ্যে ওই আদেশটি, লাইসেন্স বাতিলের আদেশ যদি অধস্তন কোনো অফিসার দেয় তাহলে মহাপরিচালক বরাবর আপিল করতে পারবেন। এবং আদেশটি যদি মহাপরিচালক কর্তৃক হয়, অর্থাৎ ওই লাইসেন্স, পারমিট বা পাস বাতিলের আদেশ যদি মহাপরিচালক দেন সেক্ষেত্রে সরকার বরাবর আপিল করতে হবে। ধারা 16-2। ধারা 16-3, উপধারা 2-এ আপিল কর্তৃপক্ষের রায় চূড়ান্ত বলে গণ্য হবে এবং এ রায়ের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা চলবে না। অর্থাৎ এখানে বলা হয়েছে 2 জায়গায় আপিল করা যাবে। প্রথম জায়গায় আপিল করা যাবে হলো মহাপরিচালক বরাবর, যখন মহাপরিচালকের অধস্তন কোনো অফিসার এরূপ বাতিল করবেন, বাতিল করার পর ক্ষতিগ্রস্ত ব্যক্তি মহাপরিচালক বরাবর আবেদন করতে পারবেন। আর দ্বিতীয় বিষয়টি হলো মহাপরিচালক যদি এই আদেশ দেন, অর্থাৎ লাইসেন্স প্রদান যে করা হয়েছে সেই লাইসেন্স যদি বাতিল করেন সেক্ষেত্রে সরকার বরাবর আপিল করতে হবে। এই মহাপরিচালক অথবা সরকার যদি সিদ্ধান্ত নেন, যেই সিদ্ধান্তই নেবেন, যে তিনি যদি পুনরায় লাইসেন্স বাতিল করেন অথবা তিনি যদি লাইসেন্স প্রদান করেন সেটাই চূড়ান্ত বলে গণ্য হবে। এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না, কোনো মামলা দায়ের করা চলবে না। ধারা 16-3। ধারা 14-তে বলা হয়েছে লাইসেন্স কোন ক্ষেত্রে প্রদান করা যাবে না বা লাইসেন্স প্রদানে বিধিনিষেধ। লাইসেন্স প্রদানে বিধিনিষেধ। কোন কোন ব্যক্তিকে লাইসেন্স প্রদান করা যাবে না? নৈতিক স্থলনজনিত অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর যদি কোনো ব্যক্তি 3 মাস কারাদণ্ড ভোগ করেন অথবা 500 টাকা অর্থদণ্ড প্রদান করেন, এই অর্থদণ্ড প্রদান বা এই কারাদণ্ড ভোগের পর যদি 5 বছর অতিক্রান্ত না হয় তাহলে ওই ব্যক্তিকে লাইসেন্স প্রদান করা যাবে না। আর দ্বিতীয় বিষয়টি হলো তিনি যে কোনো অপরাধের জন্য যদি দণ্ডিত হন সেক্ষেত্রেও লাইসেন্স প্রদান করা যাবে না। তৃতীয় বিষয়টি হলো লাইসেন্স, পারমিট বা পাশের শর্ত ভঙ্গ হওয়ার কারণে কোনো কারণে যদি লাইসেন্স, পারমিট বা পাস বাতিল হয়ে যায় সেক্ষেত্রেও লাইসেন্স প্রদান করা যাবে না। ধারা 16-তে বলা হয়েছে লাইসেন্স বাতিল,
ধারা 13-তে লাইসেন্স প্রদান, ধারা 14-তে লাইসেন্স কাকে প্রদান করা যাবে, কাকে প্রদান করা যাবে না, অর্থাৎ লাইসেন্স প্রদানের বিধিনিষেধ। আর ধারা 16-তে বলা হয়েছে লাইসেন্স বাতিল করা যাবে। কে বাতিল করতে পারবেন, কিভাবে বাতিল করবেন, কোথায় আপিল করবেন, কে আপিল করবেন, আপিলের পদ্ধতি কি। ধারা 16, ধারা 16 বলা হয়েছে যদি কোনো ব্যক্তি লাইসেন্স, পারমিট বা পাশের শর্ত লঙ্ঘন করেন। এখন একটা লাইসেন্স একজন ব্যক্তিকে দেওয়া হয়েছে, লাইসেন্সটা কখন বাতিল করা যাবে, কখন। লাইসেন্স বাতিল করার মূল বিষয়টি হলো যদি লাইসেন্সে বা পাশে বা পারমিটের শর্ত যদি লঙ্ঘন করেন। কোনো ব্যক্তি যদি এই লাইসেন্স, পারমিট বা পাশের শর্ত যদি লঙ্ঘন না করেন, তার লাইসেন্স বাতিল করা যাবে না। তাহলে লাইসেন্স বাতিল হতে গেলে কি করতে হবে, লাইসেন্সের শর্ত লঙ্ঘন হতে হবে। যদি কোনো ব্যক্তি লাইসেন্সের বা পারমিটের বা পাশের শর্ত যদি লঙ্ঘন করেন, তাহলে মাদকদ্রব্যের কোনো অফিসার, মাদকদ্রব্যের আহ, মাদকদ্রব্যের যে মাদকদ্রব্য পরিচালক নিয়ন্ত্রণের যে অফিসার, ওই ব্যক্তি যদি মাদকদ্রব্য সংশ্লিষ্ট কোনো অপরাধ করেন, অর্থাৎ যে ব্যক্তিকে লাইসেন্স প্রদান করা হয়েছে সেই ব্যক্তি লাইসেন্সের শর্ত লঙ্ঘন করে, যদি লঙ্ঘন করলে কি হবে, মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধ হবে, মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধ হবে। এই মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধ করলে তাকে কারণ দর্শানোর সুযোগ দিয়ে তার লাইসেন্স বাতিল করা যাবে। মনে করেন রহিম একজন ব্যক্তি যার মাদকদ্রব্যের লাইসেন্স আছে বা পারমিট আছে বা পাস আছে। এ রহিম কি করতে পারেন, রহিম কি করতে পারেন, কোন লাইসেন্সের শর্ত লঙ্ঘন করতে পারেন, তার লাইসেন্স আছে মাদকদ্রব্যের, তিনি কি করতে পারেন, মাদকদ্রব্যের লাইসেন্সের শর্ত তিনি লঙ্ঘন করতে পারেন। এই মাদকদ্রব্যের লাইসেন্সের শর্ত লঙ্ঘন করে যদি কোনো মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধ করেন, কোনো মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধ করেন, তাহলে মহাপরিচালকের অধস্তন কোনো অফিসার, মহাপরিচালকের অধস্তন কোনো অফিসার ওই রহিমকে কারণ দর্শানোর সুযোগ দিবেন যে রহিম আপনি কেন এইভাবে মাদকদ্রব্যের, আপনার যে লাইসেন্স আছে বা পারমিট আছে বা পাস আছে, আপনি এই লাইসেন্স, পারমিট বা পাসের শর্ত কেন লঙ্ঘন করলেন, এর কারণ দর্শানোর সুযোগ দিয়ে রহিমের লাইসেন্স, পারমিট বা পাস বাতিল করা যাবে। আর দিয়ে বলা হয়েছে এই লাইসেন্স, পারমিট বা পাশের আদেশ, পাশের লাইসেন্স, পারমিট বা পাস বাতিলের আদেশ যদি অধস্তন কোনো অফিসার দেয়, তাহলে মহাপরিচালক বরাবর আবেদন করা যাবে। কে আবেদন করবে, ক্ষতিগ্রস্ত ব্যক্তি রহিম আবেদন করবে। আর এই বাতিলের আবেদন যদি, বাতিলের আদেশ যদি মহাপরিচালক দেন, তাহলে আবেদন কোথায় করতে হবে, সরকারের নিকট করতে হবে, সরকারের নিকট আবেদন করতে হবে। ধারা 16(2). আর ধারা 16(3) বলা হয়েছে আপিল কর্তৃপক্ষ, এখানে মহাপরিচালক অথবা সরকার যে রায় দেবেন সে রায় চূড়ান্ত বলে গণ্য হবে এবং এই রায়ের বিরুদ্ধে কোনো প্রকার মামলা দায়ের করা চলবে না। ধারা 16। তাহলে ধারা 13-তে মহাপরিচালক অথবা মহাপরিচালকের অধস্তন কোনো ব্যক্তি বা কোনো অফিসার এই লাইসেন্স প্রদান করতে পারেন, এই লাইসেন্স প্রদান করতে পারেন। আর ধারা 14-তে বলা হয়েছে লাইসেন্স কোন কোন ব্যক্তিকে প্রদান করা যাবে, কোন কোন ব্যক্তিকে প্রদান করা যাবে না। ধারা 16-তে বলা হয়েছে লাইসেন্স বাতিল, লাইসেন্স বাতিল কখন লাইসেন্স বাতিল করা যাবে, যদি কোনো ব্যক্তি লাইসেন্সের শর্ত লঙ্ঘন করে মাদকদ্রব্য সংক্রান্ত কোনো অপরাধ করেন, তাহলে মাদকদ্রব্যের মহাপরিচালক অথবা মহাপরিচালকের অধস্তন ক্ষমতাপ্রাপ্ত কোনো অফিসার ওই অপরাধী ব্যক্তিকে কারণ দর্শানোর সুযোগ দিয়ে, তিনি কি কারণে এই লাইসেন্সের শর্ত লঙ্ঘন করছেন বা ভঙ্গ করছেন তার কারণ দর্শানোর সুযোগ দিয়ে তার লাইসেন্স বাতিল করা যাবে। এই লাইসেন্স বাতিল করার পর ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা ক্ষতিগ্রস্ত যে ব্যক্তি থাকবেন তিনি আপিল করতে পারবেন। কোথায় আপিল করবেন, হয় মহাপরিচালকের নিকট আর না হলে সরকারের নিকট। এখানে মহাপরিচালক বা সরকার যে রায় দেবেন সে রায় চূড়ান্ত বলে গণ্য হবে এবং তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা চলবে না। ধারা 16। ধারা 17, লাইসেন্স ইত্যাদি সাময়িকভাবে স্থগিতকরণ। যদি কখনো প্রশ্ন হয় যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লাইসেন্স কখন বাতিল করা যায়, অথবা যদি প্রশ্ন হয় লাইসেন্স কে প্রদান করতে পারেন, অথবা যদি প্রশ্ন হয় যে লাইসেন্স কোন ব্যক্তিকে প্রদান করা যাবে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের লাইসেন্স, পারমিট বা পাস প্রদানে বিধিনিষেধ সম্পর্কে আলোচনা করুন। ধারা 14।
যদি বলা হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কে লাইসেন্স প্রদান করতে পারে, আলোচনা করুন। ধারা 13, কে প্রদান করতে পারেন? মহাপরিচালক অথবা মহাপরিচালকের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত কোনো অফিসার। যদি প্রশ্ন হয় যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদকদ্রব্যের লাইসেন্স, পারমিট বা পাশের মেয়াদ কতদিন? মেয়াদ কতদিন? যেদিন লাইসেন্স, পারমিট বা পাস প্রদান করা হবে সেই অর্থ বছরের জন্য এই লাইসেন্স, পারমিট বা পাস বলবৎ থাকবে। অর্থাৎ যে অর্থ বছর প্রদান করা হবে বা যেদিন প্রদান করা হবে সেই অর্থ বছরের জন্য এই লাইসেন্স, পারমিট বা পাস বলবৎ থাকবে। যদি প্রশ্ন হয় যে লাইসেন্স সাময়িকভাবে স্থগিতকরণের পদ্ধতিকে আলোচনা করুন। লাইসেন্স সাময়িকভাবে স্থগিতকরণ, লাইসেন্স সাময়িক অর্থাৎ কিছু সময়ের জন্য স্থগিতকরণ। লাইসেন্স কিছু সময় এর জন্য স্থগিতকরণ মানে কিছু সময় ওই লাইসেন্স দ্বারা কোনো কাজ করা যাবে না, কোনো মাদকদ্রব্য গ্রহণ করা যাবে না, ক্রয় বিক্রয় করা যাবে না, বেচা কেনা করা যাবে না, আমদানি রপ্তানি করা যাবে না। সাময়িক কিছু সময় ওই লাইসেন্সের কার্যক্রম বন্ধ থাকবে বা স্থগিত থাকবে। ধারা 17। ধারা 17-1, যদি কোনো ব্যক্তি লাইসেন্স, পারমিট বা পাসের শর্ত যথাযথভাবে পালন না করে তাহলে লাইসেন্স, পারমিট বা পাস প্রদানকারী কর্তৃপক্ষ লিখিত আদেশ দ্বারা অনূর্ধ্ব 60 দিনের জন্য সাময়িকভাবে স্থগিত করতে পারবেন। একই কথা, সেম কথা ধারা 16-তে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি লাইসেন্স, পারমিট বা পাসের শর্ত যদি লঙ্ঘন করেন তাহলে তার লাইসেন্স, পারমিট বা পাস বাতিল করা যাবে। এক্ষেত্রে বাতিলের ক্ষেত্রে কি করা যাবে? মহাপরিচালক অথবা মহাপরিচালকের অধস্তন কোনো অফিসার তাকে একটি কি করবেন? কারণ দর্শানোর সুযোগ দেবেন। আর ধারা 17-তে বলা হয়েছে আর একটি ব্যবস্থা, যদি কোনো ব্যক্তি এরূপ লাইসেন্সের শর্ত লঙ্ঘন করেন বা শর্ত যদি যথাযথভাবে পালন না করেন সেক্ষেত্রে লাইসেন্স, পারমিট বা পাস প্রদানকারী কর্তৃপক্ষ কি করতে পারেন? ওই ব্যক্তির লাইসেন্সটি সাময়িকভাবে স্থগিত করতে পারেন, সাময়িকভাবে স্থগিত করতে পারেন। কিন্তু সাময়িকভাবে যদি স্থগিত করা হয় সেক্ষেত্রে অবশ্যই 60 দিনের বেশি সময় নিয়ে স্থগিত করা যাবে না। ধারা 17-1। ধারা 17-2 বলা হয়েছে, ধারা 16-2 যে সেম কথা, সেম। উপধারা 1 অনুসারে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আদেশ প্রাপ্তির তারিখ হতে 30 দিনের মধ্যে বা 30 দিবসের মধ্যে যদি অধস্তন অফিসার যদি আদেশটি দেয় তাহলে মহাপরিচালক বরাবর আপিল করবেন। আর মহাপরিচালক যদি আদেশটি দেয় তাহলে সরকার কর্তৃপক্ষ বরাবর আপিল করতে হবে। 3-এ বলা হয়েছে উপধারা 2-এ আপিলের চূড়ান্ত রায়, আপিল কর্তৃপক্ষের রায় চূড়ান্ত বলে গণ্য হবে এবং এই রায়ের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা চলবে না। ধারা 16-1, 2, 3, ধারা 17-1, 2, 3। ধারা 16-তে বলা হয়েছে লাইসেন্স বাতিল করা যাবে, আর ধারা 16-তে বলা হয়েছে অনূর্ধ্ব 60 দিন অর্থাৎ 60 দিনের বেশি হবে না, 60 দিনের কম হবে, সেটা 15 দিন, 20 দিন, 25 দিন, 30 দিন, 40 দিন, 50 দিন, 59 দিন অথবা 60 দিন। 60 দিন পর্যন্ত হতে পারবে কিন্তু 60 দিনের বেশি হবে না, 61 দিনে যাওয়া যাবে না, 61 দিনের জন্য যাওয়া যাবে না। 60 দিনের জন্য লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা যাবে। কে করতে পারবেন? মহাপরিচালক অথবা মহাপরিচালক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তি। এই লাইসেন্স স্থগিত করার ক্ষেত্রে ওই ব্যক্তিকে কোনো কারণ দর্শানোর সুযোগ দেয়া যাবে না, কারণ দর্শানোর কোনো সুযোগ দেওয়ার অপশনই নাই। ঠিক আছে, সরাসরি ওই ব্যক্তির লাইসেন্স নিতে হবে এবং 60 দিনের জন্য তার লাইসেন্স স্থগিত করতে হবে। ধারা 17-1। ধারা 17 দিয়ে বলা হয়েছে আপিল করতে পারবেন কার বরাবর? মহাপরিচালক বরাবর অথবা সরকার বরাবর। 3-এ বলা হয়েছে এই আপিল কর্তৃপক্ষ যে রায় প্রদান করবেন অর্থাৎ সরকার অথবা মহাপরিচালক যে রায়টা প্রদান করবেন সেই রায় চূড়ান্ত রায় বলে গণ্য হবে এবং এই রায়ের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা চলবে না। ধারা 17-3। ধারা 16 যদি শর্ত লঙ্ঘন করে তাহলে বাতিল করা যাবে। ধারা 17-1 বলা হয়েছে যদি শর্ত লঙ্ঘন করে তাহলে অনূর্ধ্ব 60 দিনের জন্য সাময়িকভাবে স্থগিত করা যাবে। ধারা 16-2, ধারা 16-3, ধারা 17-2, ধারা 17-3 সেম কথা, আপিল করা যাবে। আপিল কর্তৃপক্ষের রায় চূড়ান্ত বলে গণ্য হবে এবং এই রায়ের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা চলবে না। ধারা 16-2, 3, ধারা 17-2, 3। ধারা 18। ধারা 18, কতিপয় লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ।
কতিপয় লাইসেন্স বলতে কি বোঝানো যায়? কতিপয় লাইসেন্স অর্থাৎ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের যে নির্দিষ্ট একটি লাইসেন্স আছে, সেটা মাদকদ্রব্য গ্রহণ, সেবন, ক্রয়, বিক্রয়, আমদানি, রপ্তানি, উৎপাদন, পরিবহন এই সকল ক্ষেত্রে যে লাইসেন্সটা আছে সেটা হলো মাদকদ্রব্যের লাইসেন্স। আর 18 ধারায় যে লাইসেন্সের কথা বলা হয়েছে সে লাইসেন্স হলো মোটরযানের লাইসেন্স, অস্ত্রের লাইসেন্স, অন্যান্য যে লাইসেন্স গুলা থাকতে পারে, অন্যান্য যে লাইসেন্স গুলা থাকতে পারে, এই লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিধি নিষেধ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি মাদকদ্রব্যের কোনো অপরাধ করে সেক্ষেত্রেও এই সকল লাইসেন্স প্রদান করা যাবে না। কোন কোন লাইসেন্স প্রদান করা যাবে না? এখানে বলা হয়েছে অস্ত্রের লাইসেন্স অথবা মোটরযানের লাইসেন্স, সে সংক্রান্ত আরো যদি কোনো লাইসেন্স থাকে সেই লাইসেন্সও প্রদান করা যাবে না। ধারা 18 কোনো ব্যক্তি ধারা 39 কোনো ব্যক্তি ধারা 39 ব্যতীত অন্য কোনো ধারায় দণ্ডপ্রাপ্ত হলে আগ্নেয়াস্ত্র অথবা যানবাহন চালকের লাইসেন্স প্রদান করা যাবে না এবং এরূপ কোনো লাইসেন্স থাকলে বাতিল করা যাবে। বাতিল করা যাবে। তাহলে কি বলা হয়েছে? যদি কোনো ব্যক্তি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 39 ধারার অপরাধ ব্যতীত 39 ধারার অপরাধ ব্যতীত অন্য কোনো অপরাধে অপরাধী হয় বা দোষী সাব্যস্ত হয় বা দণ্ডিত হয়, অন্য কোনো অপরাধে অপরাধী হয় বা অপরাধী হয়ে দোষী সাব্যস্ত হয় বা দণ্ডপ্রাপ্ত হয়, দণ্ডপ্রাপ্ত হলে তাকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স অথবা যানবাহন চালানোর জন্য যে লাইসেন্স থাকে, মোটরসাইকেলের লাইসেন্স, প্রাইভেট কারের লাইসেন্স, ভারী যে যানবাহনগুলো ট্রাক থাকে ট্রাক, এই সকল লাইসেন্স প্রদান করা যাবে না। অথবা যে ব্যক্তি অপরাধ করছে সে ব্যক্তির অটো এগুলা লাইসেন্স আগের থেকেই ছিল, যেমন আগ্নেয়াস্ত্রের লাইসেন্স, অস্ত্রের লাইসেন্স ছিল, অথবা সে ড্রাইভার ছিল, বড় বড় গাড়ি চালাইতো, এই লাইসেন্স যদি থাকে সে লাইসেন্স বাতিল করা যাবে। ধারা 18 ধারা 18 ধারা 18 বলা হয়েছে, উপধারা 1 অনুসারে লাইসেন্স বাতিল হলে তিনি 15 দিনের মধ্যে লাইসেন্স থানায় জমা দিবেন এবং লাইসেন্সটি আগ্নেয়াস্ত্রের যদি হয় তাহলে আগ্নেয়াস্ত্র সহ, অর্থাৎ লাইসেন্স অস্ত্রের হয় তাহলে সেই অস্ত্র সহ লাইসেন্সটি জমা দিতে হবে। লাইসেন্সটি জমা দিতে হবে। ধারা 18 ধারা 18 তাহলে ধারা 18 বলা হয়েছে 39 ধারার অপরাধ ব্যতীত। 39 ধারার অপরাধটি কি? 39 ধারা আসলে কি অপরাধ? যে এই অপরাধ ব্যতীত যদি অন্য কোনো অপরাধে অপরাধী হয় সেই ক্ষেত্রে লাইসেন্স প্রদান করা যাবে না, বা যদি লাইসেন্স থাকে সেক্ষেত্রে বাতিল করা যাবে। ধারা 18 তাহলে 39 ধারার অপরাধ কি? 39 ধারার অপরাধটা হলো বেআইনি বা হয়রানিমূলক তল্লাশির দণ্ড। বেআইনি বা হয়রানিমূলক তল্লাশির দণ্ড। এখানে তল্লাশিটা কে করবেন? মাদকদ্রব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, অথবা যদি তল্লাশির জন্য কোনো পরোয়ানা পাওয়া যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যদি কোনো তল্লাশির জন্য পরোয়ানা পাওয়া যায়, সেই পরোয়ানা মূলে যদি পুলিশ অফিসার অথবা অন্য কোনো ব্যক্তি যদি তল্লাশি করেন, সেক্ষেত্রে এই তল্লাশি যদি হয়রানিমূলক তল্লাশি হয়ে যায় বা বেআইনিমূলক তল্লাশি, তল্লাশি করা একটা বিষয়, পরোয়ানা মূল্যে তল্লাশি করা এক বিষয়। এখন হয়রানিমূলক যদি তল্লাশি হয়, তল্লাশি করার কথা এক জায়গায় নির্দিষ্ট একটা স্থানে, এখন সেই তল্লাশি মনে করেন পুরো বাড়ি ঘর ওলট পালট করে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতে, সেই তল্লাশি তো অবশ্যই বেআইনি তল্লাশি হবে বা হয়রানিমূলক তল্লাশি হবে। এখানে এই হয়রানিমূলক তল্লাশি এবং বেআইনি তল্লাশির জন্য কে সাজা ভোগ করবেন? এখানে কার অপরাধ হবে? অপরাধটা হবে যারা তল্লাশি করবেন, সেটা হতে পারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, অথবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিকট হতে, অথবা আদালতের বা ম্যাজিস্ট্রেটের নিকট হতে, বা বিচারকের নিকট হতে তল্লাশি করার জন্য ক্ষমতাপ্রাপ্ত তল্লাশি পরোয়ানামূলক যে ব্যক্তি তল্লাশি করবেন না কেন সেই ব্যক্তির লাইসেন্স বাতিল করা যাবে না। কেন করা যাবে না? সেই ব্যক্তির যদি অস- সরকারি কর্মচারী যদি হয়, সরকারি কর্মচারী যদি হয়, যেমন পুলিশ অফিসার যদি হয়, পুলিশ অফিসারের তো কোনো লাইসেন্স নাই, পুলিশ অফিসারের অস্ত্রের কোনো লাইসেন্স নাই। পুলিশ অফিসার বা বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরি করার সুবিধার্থে
সুবিধার্থে বিভিন্ন সময় অস্ত্র নিয়ে ডিউটি করে থাকেন বা অস্ত্র নিয়ে বিভিন্ন জায়গায় যাতায়াত করে থাকেন। এই ক্ষেত্রে এই লাইসেন্স যেহেতু নাই, সেহেতু লাইসেন্স বাতিল করার কোনো প্রশ্ন ওঠে না। কিন্তু যদি সাধারণ জনগণ হয় বা সাধারণ নাগরিক যদি হয়, সাধারণ নাগরিক যদি এরূপ কোনো অপরাধ করেন, 39 ধারার অপরাধ ব্যতীত অন্যান্য অপরাধ, এখানে অপরাধ অন্যান্য অপরাধ কি করতে পারেন? তিনি মাদকদ্রব্যের লাইসেন্স, মায়ের লাইসেন্স যে নিছেন সে লাইসেন্স তিনি ভঙ্গ করতে পারেন, অথবা অন্যান্য অপরাধ মাদকদ্রব্য গ্রহণ করতে পারেন, সেবন করতে পারেন। এক্ষেত্রে তার কোনো লাইসেন্স নাই, এক্ষেত্রে মাদকদ্রব্যের কোনো লাইসেন্স নাই, লাইসেন্স ছাড়া মাদকদ্রব্য গ্রহণ করতে পারেন। এখন এই মাদকদ্রব্য গ্রহণ করার ফলে বা সেবন করার ফলে যদি ওই ব্যক্তি অপরাধী হয় বা দণ্ডিত হয়, এবং ওই ব্যক্তির যদি অন্য কোনো লাইসেন্স থাকে, যেমন আগ্নেয়াস্ত্র অথবা যানবাহনের যদি কোনো লাইসেন্স থাকে, তাহলে সেই লাইসেন্স বাতিল করা যাবে ধারা 18-1। আর ধারা 18 দিয়ে বলা হয়েছে যখন লাইসেন্সটি বাতিল করা হবে তিনি অবশ্যই লাইসেন্সটি জমা দেবেন, থানায় জমা দেবেন, এবং লাইসেন্সটি যদি আগ্নেয়াস্ত্র হয় তাহলে লাইসেন্সটি আগ্নেয়াস্ত্র সহ লাইসেন্সটি থানায় জমা দিতে হবে। ধারা 18-2। ধারা 18-2। তা ধারা 14, ধারা 16, ধারা 17, ধারা 18 বুঝতে কোনো সমস্যা আছে? সমস্যা নাই স্যার। এখান থেকে প্রশ্ন হতে পারে কোন ব্যক্তিকে লাইসেন্স প্রদান করা যাবে বা কোন ব্যক্তিকে লাইসেন্স প্রদান করা যাবে না, বা মাদকদ্রব্যের লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ আলোচনা করুন। ঠিক আছে, সেক্ষেত্রে ধারা 14, ধারা 14। আর যদি কখনো প্রশ্ন হয় মাদকদ্রব্যের লাইসেন্স কে প্রদান করতে পারেন, মাদকদ্রব্যের লাইসেন্স কে প্রদান করতে পারেন, কে পারেন? মহাপরিচালক অথবা মহাপরিচালকের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো অফিসার। ধারা 13। মাদকদ্রব্যের লাইসেন্স কতদিন পর্যন্ত বলবৎ থাকবে? 1 মার্কের প্রশ্ন বা 2 মার্কের প্রশ্ন দিল। মাদকদ্রব্য যেদিন প্রদান করা হবে সেই অর্থ বছরের জন্য মাদকদ্রব্যের লাইসেন্স বলবৎ থাকবে। ধারা 13-2। মাদকদ্রব্যের লাইসেন্স কখন বাতিল করা যায়? ধারা 16। বা মাদকদ্রব্যের লাইসেন্স কে বাতিল করতে পারেন, মাদকদ্রব্যের লাইসেন্স কিভাবে বাতিল করা হয়, কখন বাতিল করা হয়, বা কেন বাতিল করা হয়, বা কিভাবে বাতিল করা যায়। আরেকটা প্রশ্ন থাকতে পারে মাদকদ্রব্যের লাইসেন্স কতদিনের জন্য বাতিল করা যায়? ধারা 17। মাদকদ্রব্যের এখানে যে 18-র যে বিষয়টি আছে, কতিপয় লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ, এটার তেমন দরকার নাই, তবে জেনে রাখা ভালো যে মাদকদ্রব্য সংশ্লিষ্ট যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করেন তাহলে সেই ব্যক্তিকে অন্যান্য যে লাইসেন্স আছে, অস্ত্রের লাইসেন্স অথবা যানবাহনের লাইসেন্স প্রদান করা যাবে না। অথবা ওই ব্যক্তির যদি পূর্বেই যানবাহনের লাইসেন্স অথবা অস্ত্রের লাইসেন্স থাকে তাহলে সেই অস্ত্রের লাইসেন্স অস্ত্র সহ থানায় জমা দিতে হবে, এবং যানবাহনের যদি লাইসেন্স থাকে তাহলে যানবাহনের লাইসেন্স তাকে থানায় জমা দিতে হবে। ধারা 18-2। কালকে পড়বে ইনশাল্লাহ ধারা 19, 20, 21, ধারা 23। এই 4টে ইনশাল্লাহ কালকে পড়ব, আগামীকাল সকালে। MCQ 24, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চিকিৎসক কর্তৃক ব্যবস্থাপত্র ব্যবহার করে কয়বার মাদকদ্রব্য ক্রয় করা যাবে? মাদকদ্রব্য ক্রয় করা যাবে 2বার, 1বার, 3বার, 4বার। একবার। ধারা কত? ধারা ধারা হলো ধারা 12-র 2 উপধারা। ধারা 12-2। 2। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিম্নের কোন ব্যক্তি লাইসেন্স পারমিট প্রাপ্তির যোগ্য হবেন না? শর্ত ভঙ্গের কারণে লাইসেন্স বা পারমিট বাতিল হলে, নৈতিক স্থলনজনিত কারণে 3 মাসের কারাদণ্ড হলে, কোনো অপরাধের জন্য দণ্ডিত হলে, সবগুলো।
সবগুলো। ধারা 14, কোনো ব্যক্তি নৈতিক স্থলনজনিত যদি 3 মাসের কারাদণ্ড হয় বা 500 টাকা যদি অর্থদণ্ড প্রদান করেন, তাহলে 5 বছর অতিক্রান্ত না হলে তিনি লাইসেন্স পাবেন না। কোনো অপরাধের জন্য, যে কোনো অপরাধের জন্য যদি দণ্ডিত হন, সেক্ষেত্রেও তিনি লাইসেন্স পাবেন না। লাইসেন্সের শর্ত যদি ভঙ্গ করেন বা পারমিটের যদি শর্ত ভঙ্গ করেন, শর্ত ভঙ্গ করার ফলে যদি লাইসেন্স বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে তিনি লাইসেন্স পাবেন না। ধারা 14। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ডিস্টিলারি বলতে কি বোঝায়? অ্যালকোহল উৎপাদনের স্থাপনা, বিয়ার উৎপাদনের স্থাপনা, মাদকদ্রব্য উৎপাদনের স্থাপনা, সবগুলো। ডিস্টিলারি অ্যালকোহল উৎপাদনের স্থাপনা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লাইসেন্স প্রাপ্ত বারে বসে অ্যালকোহল পান করতে পারেন নিম্নের কোন ব্যক্তি? চিকিৎসক, পারমিট প্রাপ্ত ব্যক্তি, বিদেশি নাগরিক, খ ও গ। খ ও গ। অর্থাৎ যার পারমিট আছে, পাস আছে বা লাইসেন্স আছে, সে ব্যক্তি পারবেন, আর বিদেশি নাগরিক পারবেন। ধারা 11। ধারা 11 গ। ধারা 11-3, ধারা 11-3 গ নয়, ধারা 11-3। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লাইসেন্স প্রদান করার ক্ষমতা নিম্নের কোন ব্যক্তির? পুলিশ সুপার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট, মহাপরিচালক। মহাপরিচালক। মহাপরিচালক লাইসেন্স প্রদান করতে পারেন, অথবা মহাপরিচালকের অধস্তন কোন অফিসার। ধারা 13। ধারা 13। এমসিকিউ 29, মাদকদ্রব্যের লাইসেন্স বা পারমিট কত বছর নবায়ন না করলে তা নবায়নযোগ্য হবে না? 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর। তিন বছর। যদি কোনো ব্যক্তি একটানা 3 বছর লাইসেন্স নবায়ন না করেন, তাহলে তার লাইসেন্স নবায়ন যোগ্য হবে না। এমসিকিউ 30, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের লাইসেন্স বা পারমিট বাতিল হলে কতদিনের মধ্যে সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করতে পারবেন? 15 দিন, 20 দিন, 30 দিন, 45 দিন। 15 দিন না 30 দিন? 30 দিন, একটু আগেই পড়ছি। 30 দিন। ধারা 16, লাইসেন্স যদি বাতিল হয়, তাহলে ওই ব্যক্তি লাইসেন্স বাতিলের আদেশের তারিখ হতে পরবর্তী 30 দিনের ভিতরে আপিল করবেন। কার নিকট? মহাপরিচালকের নিকট অথবা সরকারের নিকট। মাদকদ্রব্যের লাইসেন্স বাতিলের আদেশ মহাপরিচালক কর্তৃক হলে কার নিকট আপিল করতে হবে? অধস্তন অফিসার, সরকারের নিকট, জেলা ম্যাজিস্ট্রেট, ক ও খ। মাদকদ্রব্য লাইসেন্স বাতিলের আদেশ মহাপরিচালক ঠিক হলে অধস্তন অফিসার না সরকারের নিকট। সরকারের নিকট। যদি অধস্তন অফিসার দেয়, তাহলে মহাপরিচালকের নিকট। আর যদি মহাপরিচালক দেয়, তাহলে সরকারের নিকট। কত দিনের ভিতরে করতে হবে? 30 দিন। এই আদেশটি এই মহাপরিচালক অথবা সরকার যে রায় দেবেন, সে রায় চূড়ান্ত বলে গণ্য হবে। ধারা 16-3, এই রায়ের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা চলবে না। 32, মাদকদ্রব্যের লাইসেন্স বা পারমিটের শর্ত লঙ্ঘন হলে কতদিনের জন্য সাময়িকভাবে স্থগিত করা যায়? 30 দিন, 60 দিন, 90 দিন, 15 দিন। 8 দিন। 60 দিনের জন্য সাময়িকভাবে স্থগিত করা যায়। ধারা 17-1। ধারা 17-1। এমসিকিউ অন্যায়, ধারা 19-এ চলে গেছে। পানশালা 30 দিন। এটা ইনশাল্লাহ আগামীকাল পড়বো। বাদ বাকি যতটুক আছে ইনশাল্লাহ আগামীকাল পড়ার চেষ্টা করব। তাহলে সবাই ইনশাল্লাহ ভালো থাকেন, নিয়মিত পড়াশোনা করেন। আর যতটুকু পারেন একটু লেখার চেষ্টা করেন, দৈনিকই 1-2 করে প্রশ্ন লেখার চেষ্টা করেন। যেমন মাদকদ্রব্য এখন হলো, 1-2 প্রশ্ন লিখতে পারেন। মাদকদ্রব্যের লাইসেন্স কখন বাতিল করা যায় বা সাময়িকভাবে স্থগিত করা যায়, বিস্তারিত আলোচনা করুন। ধারা 16-17 ধারার একটা প্রশ্ন লিখলেন। ধারা 16 এবং ধারা 17।
এই বিষয়ে একটা প্রশ্ন লিখলেন, উত্তর নিজে নিজেই বানাইলেন। ঠিক আছে, তবে ইনশাল্লাহ চেষ্টা করেন। আমরা সবসময় সাধারণত লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেব, এমসিকিউ পরীক্ষার প্রস্তুতি তেমন দরকার নাই। আমরা যতটুকু পড়ে যাব তার ভেতরে ইনশাল্লাহ হবে। তাহলে সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ রাত্রে দেখা হবে। রাত্রে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।